শেষ চৈত্রের গান লিখেছেন নূরজাহান আক্তার আলম। আর করব না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার। এবারের মতো মাফ করে দেন, জীবনে আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল। তার পেছনে পেছন কেলাকাঠ হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পুরনো পরনের টি-শার্ট। মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর। দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম। এই মুহূর্তে রাগের দিকশূন্য সে। জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়িতে এসেছে আজ প্রায় 3 দিন হলো। 3 দিনে সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাব। সবকিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না। তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টে বিশিষ্ট বক্ষে যাওয়া প্রধান কারণ। আর তার মধ্যে কারো ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে। সময় এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এজন্য সেও আর দেরি করল না। সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চেলাকাঠ হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রঙের নতুন থ্রি-পিস। লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে, ঠোঁটে মিষ্টি হাসি। স্নিগ্ধ মুখখানায় অপার মায়া। ডাগর ডাগর নেত্রজোড়ায় আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবুও সে খুশি। কারণ গোমড়া মুখে থাকতে ভালো লাগে না তার। 2 দিনের ছোট এই জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার। মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানো। মনে মনে একথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশেপাশে তাকালো। এতদূরে দারোয়ান কাকা মেন গেটের সঙ্গে লাগোয়া ছোট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেন গেটের ওপারে। সামনের রাস্তা দিয়ে 2-1 হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশে কাটিয়ে রিংটা টুংটাং শব্দে আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল কিছুক্ষণ আগে। ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিন, তারপর একটু সতর্ক থাকা ভালো। আর যে কদিন থাকবে অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে। কারণ এই লোকের শকুনের মতন তীক্ষ্ণ দৃষ্টি, শেয়ালের মতন ধূর্ত বুদ্ধি। সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না। কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারেও বুঝতে পারে, তাহলে খবর করে ছাড়বে। এসব ভাবনার ছেদ গুটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের উপর হেঁটে একটি ভিডিও ধারণ করল। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকরে দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পড়ার নজর কাড়ছে বেশি। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তাড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসেন না। আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে গাছের উপর বসে এক এক পোজে এক এক রকম ভিডিও নিল। ভিডিওগুলো তার মনমতো হওয়ায় হাসি লেপ্টে রয়েছে অধর জুড়ে। ভিডিওগুলো দেখতে দেখতে ভাবল লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে 8-এর ঘরে। যমরাজের ফেরারও সময় হয়ে গেছে। তাই সে দ্রুত চুলে বিনুনি খুলে খোলা চুলে পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভ্রু কুঁচকে তাকিয়েছে শুদ্ধ ভাই। ও যা, ধরা পড়ে গেল। এখন কি বলবে? সে উপায় না পেয়ে গাল বটিয়ে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফিরলেন। তুই এখানে কি করছিস? এমনি এমনি হাঁটাহাঁটি করছি আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পরতে হয়। গরম লাগছিল। যা গরম। আলতা তো রাতেই পরেছিলাম। শুধু আর একটা কথাও ব্যয় করল না, শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি। সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা
চেলাকাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চেলাকাঠ হাতে তুলে নিল। শীতল ভয়ার্ত চোখে তাকালো। হাত দুটো থরথর করে কেঁপে উঠল। মস্তিষ্কও সংকেত পাঠালো, এর মতিগতি সুবিধার নয়, পালা শীতল পালা। অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। আর মুখে বলতে লাগলো, আমি কিছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দেন, মরে যাব ওটা দিয়ে মারলে। সকাল সকাল মিথ্যা বলার রাগে কোনো উত্তর করলো না শুদ্ধ। তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে। এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা ৮-এর ঘরে পৌঁছেছে। মাত্র ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তার সন্তানরা। সামনের চেয়ারে বসে সাফায়েত, সাওয়ান ও শাহাদাত চৌধুরী। এরপরে সায়ন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরো ৩টে চেয়ার ফাঁকা, সেখানে বসেছে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরে শতরূপা চৌধুরী এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী। উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুবাব কবির পেশায় মেরিনার। বছরে একবার ছুটিতে আসে। বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবৎ। এখানে উনি মাঝে মাঝে আসেন ভাইপো ভাতিজিদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছে, শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত। ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতেই বাইরে থেকে থরবর করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলের পেছনে শুদ্ধকে দেখে সকলে হতবাক, বিশেষ করে তার হাতের মেহগনি গাছের মোটা চেলাকাঠি দেখে। বিস্ময়ে খই হারিয়ে ফেলেছেন সকলে। এইটুকু মেয়ে চেলাকাঠ দিয়ে মারতে তেড়েছে, মারলে মেয়েটা বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে চেলাকাঠ দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখে সিতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাদ সাজতে। চেলাকাঠ দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে। নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন? এখন যদি রাগের বশে দুগা বসিয়ে দেয় তখন কি হবে? ওই হাড় গিলে শরীরে শক্ত মার হজম করতে পারবে? এইদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেল শীতল, মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম। বড় মাকে আসতে দেখে ভরসা পেল। পায়ের গতি একটু শিথিল করা মাত্রই পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিল শুদ্ধ। বাড়িটা জুড়ে দিয়েছে বলার অপেক্ষা রাখে না। তীব্র যন্ত্রণায় সে পা ধরে ও মা গো বলে চিৎকার করে সেখানেই বসে পড়েছে। শুদ্ধ আরেকটা চা বসানোর আগেই সিতারা চৌধুরী দ্রুত বেগে চেলাকাঠ ধরে নিয়ে বললেন, ছেড়ে দে বাপ, কি করেছে মেয়েটা? এইটুকু বাচ্চা মেয়েটা চেলাকাঠ দিয়ে কেউ মারে? মরে যাবে তো মেয়েটা, যাক মরে যাক। এইরকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু কি করেছে সে, বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতন রুদ্ররূপ ধরলি কেন, হ্যাঁ? একথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন, কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না। সে এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে বড় মাকে চাপটে ধরেছে শীতল। মাত্র একটা বাড়ি খেয়ে হাউমাউ করে কাঁদছে, চোখ মুখ লাল হয়ে ভয়ে সিটিয়ে আছে বড় মার পেছনে। কাটা বেগুনের মতন চুপসে গেছে। এক বুক সাহস। শুদ্ধ রাগে ফুঁসছে, আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে। কিন্তু সিতারা চৌধুরী হাত ধরে থাকাই পারছে না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলে শীতল কাঁদতে কাঁদতে বলল, আর করবো না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আর করবি না পরের হিসাব, এখন করলি কেন? বারণ করেছিলাম না? বলেছিলাম না চৌধুরী নিবেশে মেয়েরা এত সস্তা না? সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে বলেছিলাম। শুধু ধমকে কেঁপে উঠল শীতল। বড় মাকে ধরে পরপর মাথা নাড়ালো। হঠাৎ শুদ্ধ বারণ করেছিল। তাকে মাথা নাড়ানো দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইডে থেকে আরেক গা বসালো শীতলের পিঠে। তখন সাফা চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গুরু গম্ভীর স্বরে বললেন, বাড়ির মেয়েদের গায়ে হাত তোলা এ কেমন বিহেভিয়ার শুদ্ধ? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে, এখন যখন তখন তাদের গায়ে হাত তুলবে না। বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয় শুধু মারে কেন? প্রয়োজনে গলায় ফাঁসি দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখবে। বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়ে গেল। ভয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল, কারণ তারাও সদ্য প্রেমে মজেছে। একথা যদি শুদ্ধ জানে ওদের মেরে শুটকি করে রোদে শুকাতে দেবে। বেঁচে থাকলে অনেক প্রেম করা যাবে। ছেলের কথা শুনে সাফা চৌধুরী খুব বিরক্ত হলেন। তার ছেলের নজরে তাকিয়ে রইলেন। এই ছেলেকে কিছু বলা বা না বলা দুটোই সমান। মুখ তো নয় যেন ধারালো ব্লেড,
যা বলবে কাট কাট উত্তর যেন প্রস্তুত থাকে। তবুও তিনি দমে গেলেন না। ছেলেকে শাসিয়ে বললেন, "সে যতই অন্যায় করুক সেসব দেখার জন্য আমরা আছি। তুমি কেন মারবে? কারণ অপকর্ম যদি আমার সম্মানে সামান্য ছিটেফোঁটাও দাগ লাগায় তাহলে আমি তাকে ছেড়ে দেব না। সে হোক বাবা-মা কিংবা কাজিন।" একথা বলে সে শীতলের দিকে তাকালো। ভয় পেয়ে শীতল সিঁটিয়ে গেল বড় মার পেছনে। শুধু তখন অপর হাতে থাকা শীতলের মোবাইলটা সজোরে আছাড় মারল মেঝেতে। মোবাইলটা ভেঙে চুরে থান থান হয়ে ছিটিয়ে গেল চারদিকে। শখের মোবাইলের করুণ দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ল। কত কেঁদে কেটে ফোনটা কিনেছিল সে, অথচ বর্বর লোকটা ফোনের জান কবজ করে নিল। তখন সাফাত চৌধুরী কিছু বলার আগেই শাওন চৌধুরী শুদ্ধকে জিজ্ঞেস করলো, "কি করেছিস শীতল? মারছিস কেন? বলবি তো নাকি?" শুদ্ধ নিজের মুখে কিছু বলল না। বাধ্য হয়ে শীতলী ফোঁপাতে ফোঁপাতে বলল, টিকটক করেছি।" তাকে অর্ধেক কথা লুকাতে দেখে শুদ্ধ ভ্রু বাঁকিয়ে তাকাতেই পুনরায় বলল, 4 দিন হলো একটা প্রেমও করছি। একথা শুনে উপস্থিত সকলে বিস্মিত নজরে গিয়ে পড়ল শীতলের দিকে। বলে, কি মেয়ে, মাথা ঠিক আছে এর? তখন শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে শুধালো, তোরা জানতি না? দু বোনের এবার ভয় গুটিয়ে গেল। ভয়ার্থের ছাপটা তাদের চেহারায় ফুটে উঠল। একথা তারা জানত। শীতলের পেট পাতলা, যেটাই করুক তাদের বলে দেয়। তাদের মুখে দেখে শুদ্ধ যা বুঝার বুঝে গেল। এরা তিনজনে এক ঘাটের মাঝি। এদের খবর তার জানা আছে। একজন প্রেম করে টিউশন টিচারের সঙ্গে, আরেকজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে। এই দুটোকে একটা শিক্ষা না দিলে হবে না ভেবে ওদের দিকে তেড়ে গেলে শাওন চৌধুরী থামালেন। তিনজনকে খুব বকলেন। মেজো বাবার বকা শুনে স্বর্ণ শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অতঃপর এদিকের পরিস্থিতি সামনে নাস্তার পর্ব শেষ করে যে যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সারাফাত ও শাওন চৌধুরী ওনাদের অফিসে চলে গেলেন। ওনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। শাহাদাত চৌধুরী আর্মি অফিসার, কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন। বর্তমানে আছেন চট্টগ্রামে। সারাফাত চৌধুরীর বাড়ি বড় কর্তা, ওনার সহধর্মিণী সিতারা চৌধুরী এবং তার 3 সন্তান। সায়ন শুদ্ধ শখ। সায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে। বলা যায় বড় মাপের রাজনীতিবিদ সে। শুদ্ধর পড়াশোনা চলমান এবং সে একজন গবেষক। সে ঢাকায় থাকে। সুযোগ বুঝে 2-4 দিনের জন্য বেড়াতে আসে। আর শখ অনার্স শেষ বর্ষের ছাত্রী। শাওন চৌধুরী এই বাড়ির মেজ কর্তা। তার সহধর্মী সিরাত, তাদের যমজ ছেলে সৃজন ও সাম্য। তাদের বয়সে 12 বছর। ওদের দুজনের চেহারা একই রকম। চট করে তাকিয়ে আলাদা করা মুশকিল। জন্মগতভাবে তাদের দুজনের চোখেরই সমস্যা, বিধায় চশমা পরতে হয় দুজনকে। রোগ-সুগও হয় একসাথে। সকালে একজনের জ্বর এলে 2-1 ঘণ্টার মধ্যে আরেকজনের গা গরম হবে, মিস হওয়ার স্কোপ নেই। তাই একজন অসুস্থ হওয়া মাত্রই সিরাত মানসিকভাবে প্রস্তুত নেয় আরেকজনের সেবা শুশ্রূষা করার। তবে তারা স্বভাবে হয়েছে উল্টো। একজনের উত্তর মেরু ও আরেকজন দক্ষিণ মেরু। শাহাদাত চৌধুরী হচ্ছে এই বাড়ির ছোট কর্তা। ওনার সহধর্মিণী সিমিন। তাদের 2 মেয়ে, স্বর্ণ ও শীতল। স্বর্ণ অনার্স 2য় বর্ষের ছাত্রী, শীতল সবে কলেজে পা দিয়েছে। শাহাদাত চৌধুরীর চাকরিস্থল চট্টগ্রাম, সেখানে থাকেন। স্ত্রীসহ মেয়ে দুটোকে সবার সঙ্গে চৌধুরী নিবাসে থাকেন। তারা এ বাড়ি থেকে এক পাও নড়তেও ইচ্ছুক নয়। ধরা বাঁধা নিয়মে নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে নাকি সম্ভব নয়। একথা শুনে উনিও কিছু বললেন না, কারণ ওনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল কম আদর পায় না, বরং সারাফাত, শাওন চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা সদস্য একটু বেশি ভালোবাসেন তাদের। সিতারা, সিরাত, সিমি 3 যা যত্ন করে আগলে রাখেন পুরো চৌধুরী পরিবারটাকে। সব মানিয়ে নেয় নিজেদের মতো করে। তবে মজার ব্যাপার, এই চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের নামেই শুরু দন্তস্ব অথবা তালবস্য দিয়ে। যেটা সচরাচর কোথাও শোনা যায় না, সেখানেও দেখাও যায় না। সায়ন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করে শীতল কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনো শেষ হয়নি। ড্রয়িং রুমে শুদ্ধ বসে, তাই পালাতেও পারছে না। সে শীতলের দিকে তাকিয়ে ক্যাঁক ক্যাঁক করে হেসে বলল, আরে আর ছেলে পেলি না, শেষে কিনা ড্যান্ডিখোরের প্রেমে পড়লি? শীতলের মুখ তুলে তাকালো। পায়ের ব্যথায় জান যায় যে অবস্থা। সায়নকে হাসতে দেখে রাগ হলো খুব। কোথায় তাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে তা না করে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। মীর জাফরের দল একটা সময় তারও আসবে। সায়নের হাসি সহ হলো না, তাই শীতল খ্যাঁক করে বলে উঠল, কে ড্যান্ডিখোর? সে মোটেও ড্যান্ডিখোর না।
একথা শুনে শায়ান হো করে হেসে ফেলল। তখন তাদের কথার মাঝে সিরাত অর্থাৎ শীতলের মেজো মা এসে উপস্থিত হলেন। উনি শায়ানের উদ্দেশ্যে বললেন, "ড্যান্ডি কিরে বাপ?" ড্যান্ডি এক ধরনের আঠা। আ ডেনড্রাইট অ্যাডহেসিভ নামের আঠাকে ছোট করে ড্যান্ডি বলে। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া এবং আ প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় ড্যান্ডি। এটা এক ধরনের নেশা হিসেবে বেছে নিয়েছে অনেকে। শার্কের কথায় সিতারার চোখ কপালে উঠে গেল। উনি আঁতকে উঠে বললেন, "হ্যাঁ রে শীতল, শেষে কিনা আঠাকোরকে পছন্দ হলো তোর? ব্রেকআপ করে ফেল মা। আঠাকোর জামাই চাই না আমাদের। আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তো জানি না।" মেজো মায়ের কথা শুনে শায়কের হাসি বেড়ে গেল। সে হাসতে হাসতে বলল, "কেন মেজোমা? আঠা দিয়ে সব আইটেম বানাবে। আঠার পোলাও, আঠার কোরমা, আঠার রোস্ট, আঠার কালাভুনা। আমাদের শীতল ইউনিক জামাই বলে কথা। তাকে ইউনিক আপ্যায়ন না করলে চলে?" একথা বলে সায়ন আবার হাসতে লাগলো। খাবারের আইটেমের নাম শুনে সীতারাও মুখ কুঁচকে নিলেন। আর শীতল বিরক্ত হয়ে তাকিয়ে রইল। বড় ভাইগুলোর কাজই হলো ছোট বোনদের বফকে ভুল ধরা। কি যে মজা পায় কে জানে? তবে বাড়ির সবাই জেনে গেছে দেখে সেও ভেবে নিল আজই ব্রেকআপ করে নেবে, নয়তো শুদ্ধ পায়ের চেলাকাঠ ভাঙবে তার পিঠের উপর। ধন্যবাদ সবাইকে। আর ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নতুন নতুন ভয়েস দেওয়ার কারণে অনেক জায়গায় উচ্চারণের ভুল হতে পারে। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ। আজকের পর্ব এখানেই শেষ।